বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে কখনো বরফ জমেনি, বরং গত এক দশকে দেশটিতে রপ্তানি বেড়েছে দ্বিগুণ। মার্কিন জিএসপি সুবিধা প্রত্যাহারের পর সাময়িক ধাক্কা লাগলেও তা ভালোভাবেই সামলে উঠেছে বাংলাদেশ। এখন অর্থনৈতিক অঞ্চলে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা, কিন্তু তাতে বাগড়া দিচ্ছে নানা নীতি আর অবকাঠামো ইস্যু। সেসবের সমাধান কি তা জানতেই আজকের দ্য বিজনেস উইথ জেডএসআরএম সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমেরিকান চেম্বার অফ কমার্স এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদকে। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব এরশাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার ব্যস্ত সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা বাংলাদেশ মার্কিন বাণিজ্য সম্পর্কটা সম্পর্কে আজকে জানতে চাই, আমরা সম্ভাবনাগুলো সম্পর্কে জানতে চাই। যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেগুলো সমাধান কি, সেগুলো সম্পর্কেও জানতে চাই আপনার অভিজ্ঞতার আলোকে। কিন্তু তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আমরা আলোচনায় ফিরতে চাই। দর্শক, আমরা আগে সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই। ইউএসএস ম্যাকন অ্যারোস্পেস নিয়ে গবেষণা করতে আমন্ত্রণ জানানো হয় দেশ বিদেশের বিজ্ঞানীদের। তাই তো বলা হয়, নাসার আগে মার্কিন মহাকাশ গবেষণার গোড়াপত্তন হয় সান ফ্রান্সিসকোতে। তবে সবাইকে মাত করে উইলিয়াম হিউলেট ও ডেভ প্যাকার্ড। বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচপি নাম দিয়ে তারা তৈরি করেন অসিলেটর, পরে সামরিক কম্পিউটার ও রাডার। তবে নোবেলজয়ী বিজ্ঞানী উইলিয়াম শকলি সেখানে ট্রানজিস্টার আবিষ্কার করলে এই অঞ্চল পরিচিতি পায় পুরো বিশ্বে। এই ট্রানজিস্টারকেই বলা হয় হাল আমলের মাইক্রোচিপ। পরে উইলিয়াম শকলির কোম্পানি থেকে বেরিয়ে যাওয়া ৮ কর্মী নেতৃত্ব দেন কয়েক দশকের সেমিকন্ডাক্টর শিল্পকে। যাত্রা শুরু হয় ইন্টেল, জেরক্সের মতো কোম্পানির। ৭০-এর দশকে এই অঞ্চলকে সিলিকন ভ্যালি নাম দিয়ে সংবাদ প্রকাশ করেন মার্কিন সাংবাদিক ডন হফলার। তখন থেকেই এই নাম আর বদলায়নি। একই দশকে সিলিকন ভ্যালিতে নাম ওঠে অ্যাপল, আটারি আর ওরাকলের মতো ব্র্যান্ডের। ৯০-এর পরে গুগল, ইবে, ফেসবুক, টুইটার, টেসলা, উবার এদের সবার যাত্রা শুরু সিলিকন ভ্যালিতে। এই অঞ্চলের কদর তাই বাড়তে থাকে বিশ্বজুড়ে। সেই পথ চলা আজও থামেনি। শুধু গত এক দশকে বছরে ২০ বিলিয়ন ডলার হারে বিনিয়োগ পেয়েছে এই অঞ্চল। যদিও বলা হচ্ছে ইদানিং আর তেমন নতুন উদ্যোক্তা পাচ্ছে না সিলিকন ভ্যালি, হারিয়ে যাচ্ছে অনেক বিনিয়োগ। আর সেই সুযোগে নিজস্ব সিলিকন ভ্যালি এখন তৈরি করছে চীন, ভারত ও ইসরায়েল। ফলাফল যাই হোক, প্রযুক্তি প্রেমীদের হারিয়ে যাবার এমন নিজস্ব জগৎ তৈরি করে দিতে পারে বাংলাদেশ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সাথে। জানতে চাই, বাংলাদেশ যুক্তরাষ্ট্র যখন বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়, সেই বাণিজ্য সম্পর্ক নিয়ে সম্ভাবনার কথা তো বলাই হয়, কিন্তু বাণিজ্য বৈষম্যের এক ধরনের জটিলতা রয়েছে। সেটি সমাধান কিভাবে করা যায়, আরও কিভাবে সেটিকে কমিয়ে এক ধরনের সমান্তরাল অবস্থানে নিয়ে আসা যায়, সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। প্রশ্ন যেটি আগে করতে চাই, বাংলাদেশ মার্কিন বাণিজ্য সম্পর্ক আগে যে অবস্থায় ছিল তার থেকে এখন কতটা পরিণত হয়েছে, কতটা পরিসর বড় হয়েছে? আপনি যদি এক দশকের কথাই বলেন, এক দশকে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসা কিন্তু অনেক বেড়েছে। এই মুহূর্তে গত বছরের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী টোটাল বাংলাদেশ হচ্ছে 52তম পজিশনে আছে আমেরিকার ট্রেডিং পার্টনার হিসেবে। এবং বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রে আপনার সাপ্লায়ার হিসেবে, রেডিমেড গার্মেন্টস সাপ্লায়ার হিসেবে ৩ নম্বর অবস্থানে আছে। আমাদের রেডিমেড গার্মেন্টসের সবচেয়ে বেশি
এক্সপোর্ট আমরা করছি যুক্তরাষ্ট্রে, এবং আমাদের ওভারঅল এক্সপোর্টেরও কিন্তু সবচেয়ে বেশি আমরা করছি যুক্তরাষ্ট্রে, এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি হচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে যদি আপনি দেখেন আমাদের দেশের টোটাল, আমি ধরে নিই যে আমাদের ট্রেডিং হয় $100 বিলিয়ন গত বছরের ফিগার অনুযায়ী, সে অনুযায়ী কিন্তু প্রায় 9 ভাগ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে হয়েছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মিলিয়ে। এবং আপনি যদি বলেন ইনভেস্টার, তাহলেও কিন্তু আপনার যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশে সিঙ্গেল লার্জেস্ট ইনভেস্টর। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের সাথে কিন্তু খুব ভালো মানে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। তো এরকম একটি জায়গা থেকে এই পরিসরটা আরো বাড়ানোর সুযোগ কোথায় কোথায় তৈরি হয়েছে? আগামীর সম্ভাবনাগুলো আপনারা কোথায় দেখেন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়? সবচেয়ে বড় পরিসর আমি বলবো সেটা হচ্ছে টিকফা চুক্তি। টিকফা চুক্তি যেটা হচ্ছে আপনার যে ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এই টিকফা চুক্তিটা সাইন হয়েছে 2013-তে, এবং এই চুক্তিটা হচ্ছে একটা বাইলেটার একটা ফোরাম তৈরি করে দিয়েছে, যেখানে কিন্তু এই পর্যন্ত 4টা মিটিং হয়েছে, এবং লাস্ট মিটিংটা হয়েছে আপনি জানেন বোধহয় যে 2018 সেপ্টেম্বরে, এবং আরেকটা হতে যাচ্ছে মার্চে। তো এই ফোরামটা কিন্তু একটা সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নেগোসিয়েশনে, বিজনেস নেগোসিয়েশনে। ধরেন যেখানে আপনি যেটা বলেন যে বৈষম্য, তো যদি কোনো রকম কোনো বৈষম্য থাকে, কোনো যদি আপনার অপরচুনিটি থাকে, সুযোগ থাকে, সেগুলোকে কিন্তু এইখানে বসেই কিন্তু আলোচনা করে G2G আলোচনা করে কিন্তু দুটো দেশ কিন্তু বাণিজ্য সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং এটা একটা বড় সুযোগ আমি মনে করি। এর বাইরে ডেফিনেটলি বাংলাদেশে আসলে অফুরন্ত অপরচুনিটি আছে, এবং আমাদের সবচেয়ে বড় অপরচুনিটি কিন্তু আমাদের ইকোনমিক জোনগুলো, এবং আমাদের সরকার কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার দিকে নজর দিয়েছেন, এবং আমাদের এটা কিন্তু একটা বড় বাধা ছিল। আমাদের আরেকটা সমস্যা ছিল আমাদের পাওয়ারে, সেখানে কিন্তু আমরা অনেক উন্নতি করেছি, আমাদের পলিটিক্যাল ডিস্টারবেন্স এখন নাই। সুতরাং চ্যালেঞ্জ আমাদের থাকবেই, কিন্তু এগুলোকে আমাদের মিটিগেট করতে হবে। তো সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং আমাদের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি ঠিকমতো এগুলোকে যদি জানাতে পারি দুই দেশের ইনভেস্টরদেরকে, দুই দেশের ব্যবসায়ীদেরকে, তাহলে ব্যবসা কিন্তু আমরা এগিয়ে নিতে পারবো। বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশে, আমেরিকান কোম্পানি আমরা দেখি বাংলাদেশে ব্যবসা করছে, কিন্তু সেই ব্যবসার পরিসরটাকে আপনার কাছে মনে হয় না আরো বাড়ানো সম্ভব বিনিয়োগ করে? অবশ্যই বাড়ানো সম্ভব। সেই বড় পরিসরের বিনিয়োগটা কিন্তু এখনো আসছে না। এই বিনিয়োগটা কেন এলো না? দেখেন, সবচেয়ে বড় বিনিয়োগ যেটা আমেরিকা থেকে এসে সেটা কিন্তু এনার্জি সেক্টরে, এবং আরেকটা বড় বিনিয়োগ কিন্তু আসতে যাচ্ছে খুব সামনে। আপনারা খুব সামনে একটা বড় বিনিয়োগ দেখবেন, সম্ভবত সেটা হেলথ সেক্টরে হবে। হ্যাঁ, তো আমি যতটুকু জানি, এটা যেহেতু ডিলটা ফাইনাল হয়নি, আমি সেটা নামটা প্রকাশ করতে পারছি না। এর বাইরেও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের বাণিজ্য কিন্তু খারাপ না। আমাদের দেখেন কোকা-কোলা কিন্তু এখানে ফ্যাক্টরি করেছে, হ্যাঁ, কোমল পানীয়তে কিন্তু আমেরিকা এখানে ভালো করছে। আইসিটি খাতে কিন্তু আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে, এই খাতেও কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু ইনভেস্টর চিন্তা করছে আসার জন্য। তারপরে আপনার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের যেটা ব্যাক টু ব্যাক, এখানেও কিন্তু বেশ বড় বড় কয়েকটা কোম্পানি কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং করছে। তো ইনভেস্টমেন্ট কিন্তু আসছে। তো আমাদের যেটা বললাম যে আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু যেগুলো রয়েছিল, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকেই মেটাতে হবে। আমাদের দেশীয় চ্যালেঞ্জ যদি আমরা না মেটাই, তাহলে কিন্তু বিদেশিরা সেখানে ইনভেস্টমেন্ট করবে না। তো বড় ক্ষেত্র যদি বলেন আপনি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ক্ষেত্র, এখানেও কিন্তু যুক্তরাষ্ট্র ইন্টারেস্টেড। এখানে আমার মনে হয় যে আমাদের পোর্ট ডেভেলপমেন্টের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে রাজি আছে। তো সম্ভাবনা আছে, সম্ভাবনা যে নাই আমি বলবো না, অনেক সম্ভাবনা আছে, এগুলোকে আমাদের ঠিকভাবে কাজে লাগাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধের খবর পাই, তখন সেরকম একটি জায়গায় বলা হয় যে যুক্তরাষ্ট্রের এক ধরনের পলিসিগত ডিসিশন আছে যে চায়না থেকে তারা তাদের 40% ফ্যাক্টরি সরিয়ে অন্যান্য দেশে তারা নিয়ে যাওয়ার এক ধরনের ভাবনা তাদের মধ্যে আছে। বড় বড় কোম্পানিগুলো সেভাবেই ভাবছে। সেই নেক্সট ডেস্টিনেশন কি বাংলাদেশ হতে পারে না? অবশ্যই হতে পারে, তবে এখানে আমি একটা কথা বলবো, সেখানে আমাদের সবচেয়ে বড় ল্যাকিং হচ্ছে, আমি যেটা মনে করি, আমাদের রিসার্চ খুব কম। আমরা গবেষণার দিকে কিন্তু নজর দিচ্ছি না। আমাদের সিপিটি কিছু কাজ করছে, পলিসি ইনস্টিটিউট কিছু কাজ করছে, কিন্তু সেদিক থেকে কিন্তু আমাদের সরকারি যেগুলো রিসার্চ ইনস্টিটিউট আছে বা আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো, তাদের রিসার্চ কিন্তু অনেক কম, বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু রিসার্চে যাচ্ছে না। তো যদি আপনি রিসার্চ না করেন, তাহলে কিন্তু আপনি নতুন নতুন কিন্তু জায়গা যেগুলো আছে, নতুন নতুন ক্ষেত্র যেগুলো আছে, তারপরে আপনার ধরেন নতুন নতুন কমোডিটি কি আসতে পারে, এগুলো কিন্তু আমাদের রিসার্চের মাধ্যমে যেতে হবে। এই যে ট্রেড ওয়ার থেকে আমরা যে বেনিফিটটা নিতে পারতাম, আমরা কেন নিতে পারছি না? বাংলাদেশ কিন্তু 100টার বেশি প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করে, অথচ দেখেন আমাদের ইপিবি যাদের দায়িত্ব এটা,
তারা কিন্তু সেভাবে এটাকে কাজে লাগাতে পারছে না। আমরা এখনও পর্যন্ত কিন্তু ফোকাসটা রয়ে গেছে গার্মেন্টসের উপরে, কিন্তু এই রেডিমেড গার্মেন্টসের বাইরেও কিন্তু আমাদের আরও অন্য সম্ভাবনাময় এরিয়া কিন্তু আছে, যেমন ধরেন ফুটওয়্যার, ঠিক আছে, এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র। আমাদের ধরেন চশমা, এটা কিন্তু আমরা করতে পারি। আমাদের আপনার ধরেন লেবার ইন্টেন্সিভ আদার ইন্ডাস্ট্রিগুলো, এগুলোতে কিন্তু আমরা ফোকাস দিতে পারতাম। আপনি দেখেন চায়না কি না বানায়, তারা আলপিন থেকে নিয়ে সেট্টিপিন, কলম, এগুলো কিন্তু সামান্য জিনিস। বা লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলোতে যদি আমরা ঠিকভাবে ফোকাস দিতাম, আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যদি আমাদের এক্সপোর্টারদেরকে মোটিভেট করতো। চায়না থেকে আপনি যেটা বললেন, আমি জানি যতদূর যে আমাদের কিন্তু আমেরিকাতে বা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার বাংলাদেশের কিন্তু সাপ্লায়ার হিসেবে অবস্থান হচ্ছে তৃতীয়। প্রথম হচ্ছে চায়না, তারা কিন্তু $24 বিলিয়ন এক্সপোর্ট করে। সেকেন্ড হচ্ছে আপনার ভিয়েতনাম, দ্বিতীয়। ভিয়েতনাম করে $13 বিলিয়ন, আর বাংলাদেশ করেছে $6 বিলিয়ন। তো গ্যাপটা দেখেন কত বড়, তাই না? তো এইখানেও কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে। কিন্তু যেই প্রশ্নটা আমি আপনাকে করলাম যে ফ্যাক্টরিগুলো সরিয়ে বাংলাদেশে আনার ক্ষেত্রে, আমি দেখি যে যখন তারা প্রায়োরিটি সেট করছে, সেই প্রায়োরিটি সেট করার জায়গায় আমাদের তুলনায় আমাদের প্রতিযোগী দেশগুলো অনেক ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পায়। ভিয়েতনাম বা অন্যান্য দেশগুলোতে তারা ওই কারখানাগুলো সরিয়ে নিতে বেশি আগ্রহী। এটি কেন? তাদেরকে এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসার জন্য আসলে আর কি করা যেতে পারে? আমার মনে হয় আমাদের কিছু পুরনো আইন আছে। আমি যতটুকু মনে করি, আমি ব্যবসা করতে যে বাধাগুলো দেখেছি, এই আইনগুলোর কিছু মানে আপনার যুগ উপযোগী করা দরকার বা আপডেটেড করা দরকার। যেমন আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট, আমাদের কাস্টম অ্যাক্ট 1969, এই যে অ্যাক্টগুলো আমাদের আছে, এগুলো কিন্তু অনেক পুরনো আইন। কিন্তু এই পুরনো আইনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। এই কাস্টম অ্যাক্ট 1969, এর ফলে হচ্ছে কি, আপনি দেখেন কোনো একটা ফ্যাক্টরি যদি এখানে তৈরি হয়, এই ফ্যাক্টরিটা যদি আপনার স্পেয়ার পার্টস এখানে নিয়ে আসে, এই স্পেয়ার পার্টসটা যদি একবার বাংলাদেশে ঢোকে, এটা যদি কাজে না লাগে, এটা কিন্তু বের করে নিয়ে যাওয়া যায় না। কিন্তু ভিয়েতনামে এটা তো নাই, ইন্ডিয়াতে তো এটা নাই। আইনগুলো কিন্তু আমাকেই পরিবর্তন করতে হবে, আমার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাকে দিতে হবে, নাহলে কিন্তু আমি কম্পিটিটিভ হব না। এবং আমি যদি কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু এই মানে অপরচুনিটি আমি ট্যাপ করতে পারবো না। এটা কিন্তু অন্য দেশ ধরে নেবে। কেন ভিয়েতনামে যাবে আপনার? যদি আমি তাকে ফেসিলিটেট করতে পারি, আমি যদি না পারি, তখন তারা যাবে। কারণ আমাদের এখানে কিন্তু ভিয়েতনামের থেকে আপনি যদি দেখেন, আমাদের কিন্তু লেবারের কিন্তু মান এবং লেবারের কিন্তু প্রাইস কিন্তু অনেক কম্পিটিটিভ। এখানে কিন্তু আমরা এগিয়ে আছি। আমাদের ওয়েদার খুবই ভালো, এখানে আমি এগিয়ে আছি। আমাদের পোর্ট, যদিও অনেক চ্যালেঞ্জ আছে চিটাগাং পোর্টে, তারপরেও কিন্তু চিটাগাং পোর্ট আগের থেকে এখন অনেক ভালো। এরপরেও কিন্তু যাবে কেন? আমাদের আরও অনেক কিছু আছে, যেমন ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন, এটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। কিন্তু আমি ঢাকা থেকে চিটাগাং মাল নিতে এখন আমাকে আমি 4 লেন করেছি, কিন্তু এখন আর 4 লেনে আমার হচ্ছে না। এটার জন্য আমার ওয়াটারওয়েজ ইউজ করতে হবে, আমার রেলওয়ে ইউজ করতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু আমি পিছিয়ে আছি। আমাকে কিন্তু সমান্তরালভাবে কিন্তু এগোতে হবে। আমার ইনল্যান্ড ট্রান্সপোর্টেশনের ফেসিলিটি, আমার ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের ফেসিলিটি, এটা কিন্তু একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। সুতরাং আমি যদি নিজেকে প্রস্তুত করতে না পারি, তাহলে কিন্তু আমার এখানে রিস্ক আছে। তা আমার এই রিস্কটাকে কিন্তু আমার তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? আমার ম্যান পাওয়ার আছে, এটাকে কিন্তু আমার স্কিল হিসেবে তৈরি করতে হবে। এদেরকে কিন্তু ভোকেশনাল ট্রেনিং দিতে হবে। এই জায়গাটা কিন্তু আসলে আমরা ছাত্রদেরকে মোটিভেট করতে পারিনি। ইউএস ট্রেড শো আপনারা আয়োজন করেন প্রত্যেক বছরে, যখন আপনারা আয়োজন করেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি জানি। এই ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে জানতে চাই, দর্শককেও জানাতে চাই, এবং একটা সম্প্রতি আরেকটা আয়োজন হতে যাচ্ছে, সেই আয়োজনটি কেমন হতে যাচ্ছে সেই প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। অ্যামচ্যাম হয়েছে আমরা 1996 সালে। তার আগে কিন্তু আমরা এই কান্ট্রি চেম্বার করার পারমিশন পাই নাই। হ্যাঁ, তার আগে আমরা 88 সাল থেকে যেটা আছে সেটা হচ্ছে আমেরিকান বাংলাদেশ ইকোনমিক ফোরাম। তো আমরা যখন আমেরিকান বাংলাদেশ ইকোনমিক ফোরাম ছিলাম, তখন থেকেই কিন্তু আমরা ট্রেড শোটা করে আসছি। সেটা হচ্ছে 1992 সাল থেকে। এবং আমরা দেখলাম যে বাংলাদেশে কিন্তু আসলে এই ধরনের কোনো ট্রেড শোর মানে কালচার ছিল না। তো তখন আমরা মনে করলাম যে, যেহেতু আমরা অন্য দেশে দেখেছি এরকম ট্রেড শোর কালচার আছে এবং ট্রেড শো দিয়ে মানুষকে অ্যাওয়্যার করা যায়, তারপরে আপনার ধরেন বিভিন্ন বিজনেস এন্টারপ্রেনারকে আকর্ষণ করা যায়, তো আমরা চিন্তা করলাম আমরা কেন না এটা করি। তো সেই উদ্দেশ্য মাথায় নিয়ে কিন্তু 1992 সালে প্রথম আমরা কিন্তু ট্রেড শো শুরু করি। তো এরপর থেকে আমরা প্রত্যেক বছরই এটা করে আসছি। এবং এই বছর যেটা আমাদের হতে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 27তম ইউএস ট্রেড শো। তার মানে এটা অনেক সফল একটা শো, যেহেতু আমরা এটা 27 বছর ধরে করতে পারছি। এবং আপনি দেখবেন যে এখন কিন্তু মোটামুটি ট্রেড শো কালচারটা কিন্তু বাংলাদেশে চলে এসছে। এবং এখন কমোডিটি নিয়েও কিন্তু ট্রেড শো হচ্ছে।
আর আমরা তো কন্টিনিউ করেছি। তো যেহেতু এটা সফল একটা শো ছিল, এখন মানুষ এটাকে ফলো করছে, তো এটা আমাদের একটা বড় সফলতা যে আমরা যেটা প্রথম বাংলাদেশে কালচারটা শুরু করতে পেরেছি, এই কালচারটা অন্যরা গ্রহণ করেছে এবং গ্রহণ করে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিচ্ছে। তো আগামীর পরিকল্পনাতে কোনো নতুনত্ব আসছে কিনা যে আয়োজনটি শুরু হতে যাচ্ছে? আমরা কিছুটা চেঞ্জ এনেছি। যেমন আমাদের এইবার ট্রেড শোতে আমরা কিন্তু শুধু আমাদের পণ্য এবং সার্ভিসটাকে আমরা ডিসপ্লে করব না। নর্মালি যেটা হয়, আমাদের যারা আমেরিকান বিজনেস এখানে বিজনেস করছে, তারা তাদের যেটা পণ্য আছে সেটাকে এবং তাদের যেটা সার্ভিস আছে সেবা, সেটাকে তারা এখানে প্রদর্শন করে। কিন্তু এবার আমরা আমাদের আমেরিকান ইনভেস্টর যারা আছে তারা কিন্তু এখানে অনেক সেবামূলক কাজ করে। তো সেখানে কিন্তু অনেক সোশ্যাল ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আছে। যেমন ধরেন আপনি শ্যাভরন, সিটি ব্যাংক, কোকাকোলা, হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু কাজ করছে, হ্যাঁ, অথচ এটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, তো একটা সামাজিক দায়িত্ব কিন্তু আমাদের এখানে থাকে। আমরা ব্যবসা করতে আসলে কিন্তু শুধু ব্যবসা করি না, আমরা কিন্তু একটা সামাজিক দায়িত্বও কিন্তু পালন করি। তো সেই ইয়ে থেকে আমরা যে সামাজিক দায়িত্বটা পালন করছি, এটাও কিন্তু আমরা এবার শোকেস করতে যাচ্ছি। 27, 28, 29 সকাল 10টা থেকে রাত্রে 8টা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদের এই ট্রেড শো চলবে। তো আমাদের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আমাদের মোট 4টা সেমিনার থাকবে। এই 4টা সেমিনারের মধ্যে প্রথম দিন আমাদের 2টো সেমিনার। প্রথম সেমিনারটা হবে আমাদের ইউএস এডুকেশন। আমাদের দেশের ছেলেরা বাইরে পড়তে যেতে যাচ্ছে, তাই না? তারা যে যাচ্ছে, তারা ইউনিভার্সিটিগুলো ঠিকভাবে সিলেক্ট করছে কিনা, তারা কোথায় যাচ্ছে, কোন ইউনিভার্সিটিতে গেলে তারা ভালো পড়াশোনা করতে পারবে, কোন ইউনিভার্সিটিটা আপনার কোন ডিসিপ্লিনের জন্য ভালো, তারপরে আপনার ধরেন কীভাবে তারা অ্যাপ্লাই করলে তারা রেসপন্সটা তাড়াতাড়ি পেতে পারে, এটার উপরে প্রথম সেমিনারটা হবে। এটা হবে 27 তারিখ 3টায়। 27 তারিখে আবার আমাদের 5টার সময় আরেকটা সেমিনার হবে, সেটা হবে ইউএস ভিসা। তো আমাদের ছাত্ররা প্লাস আমাদের যারা বিজনেস ভিসা নেয়, তারা কিন্তু অহরহ দেখা যায় যে ঠিকভাবে ফর্ম ফিল আপ করছে না, বা তারা ভুল তথ্য দিচ্ছে, বা তথ্য ঠিকভাবে না দেওয়ার কারণে এই ভিসা প্রসেসের একটা জটিলতায় পড়ছে। তো এখানে ভিসা কাউন্সিলর সাহেব থাকবেন। তো তারা চেষ্টা করবে এই ভিসা নিয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো জবাব দিতে, অথবা তারা কিভাবে মানে অ্যাপ্লাই করলে ইউএস ভিসা তাড়াতাড়ি পেতে পারে, এই ব্যাপারে আপনার সবাইকে জানানোর জন্য। আমাদের দ্বিতীয় দিন আমাদের আরও 2টো সেমিনার থাকবে। সেই সেমিনার 2টো হবে আমাদের, একটা হবে বাংলাদেশে ইউএসএআইডি বলে একটা অর্গানাইজেশন কাজ করে, আপনারা জানেন বোধহয় এটা। তো ইউএসএআইডি কিন্তু বাংলাদেশে বিভিন্ন বিজনেসকে কিন্তু নানাভাবে সহযোগিতা করে। বিশেষ করে যারা এগ্রোবেজ ইন্ডাস্ট্রি বা যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, তাদেরকে কিন্তু এরা প্রচুর হেল্প করে। তো এটা কিন্তু অনেকে জানে না। তো ওইখানে আমাদের সেমিনারটা, প্রথম সেমিনারটা থাকবে যে অপরচুনিটি অফ দ্য প্রাইভেট সেক্টর টু এঙ্গেজ উইথ ইউএসএড। তো ইউএসএড আপনার কীভাবে আমাদের প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ হতে পারে, সেটা নিয়ে এখানে আলোচনা হবে। অনেক কোম্পানি আছে বাংলাদেশে যারা এগ্রো বেস কাজ করছে বা হেলথ কেয়ার নিয়ে কাজ করছে, তারা যদি এখানটা আসে এই সেমিনার থেকে, তারা অনেক উপকারিত হতে পারবে। দ্বিতীয় সেমিনারটা আমাদের হবে, সেটা হচ্ছে আমেরিকান ইন্দো প্যাসিফিক আপনার ইকোনমিক ভিশন, এটার উপরে একটা সেমিনার থাকবে। তো এই সেমিনারটাতেও কিন্তু আপনি যেটা বললেন যে যারা ধরেন আপনার ব্যবসায়ী, তারা কিন্তু এখান থেকে অনেক আইডিয়া পেতে পারে যে আমরা যে ইন্দো প্যাসিফিক ভিশনটা কী আছে যুক্তরাষ্ট্রের ইকোনমিক ভিশনটা, সেই অনুযায়ী কিন্তু তারা আপনার নিজেদেরকে তৈরি করতে পারবে এই ব্যবসা বাণিজ্যতে জড়িত হওয়ার জন্য। সুতরাং এটা কিন্তু একটা প্রচেষ্টা আমাদের। এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অনেক নতুন এন্টারপ্রেনার কিন্তু নতুন নতুন ব্যবসায় আসতে পারবে। যারা পটেনশিয়াল এই মুহূর্তে ইনভেস্টর যারা বাংলাদেশে আসতে চান, তাদের কোনো ধরুন তারা কেউ আসছেন কিনা ইউএস ট্রেড শোতে, বা তারা বাংলাদেশের পটেনশিয়ালগুলো যাচাই করার জন্য তাদের জন্য কোনো প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দিচ্ছেন কিনা? আপনি জানার মধ্যে এমচেম কিন্তু অন্য দেশে আছে, অন্য দেশের এমচেমের মেম্বারদেরকে কিন্তু আমরা ইনভাইট করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হয়তো করোনা ভাইরাসের কারণে হয়তো তারা ট্রিপটা ক্যান্সেল করেছে। যেমন ধরেন আপনি এমচেম ইন্ডিয়া আছে, এমচেম সিঙ্গাপুর আছে, এমচেম হংকং আছে। তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দেশের এমচেমের লোকজন কিন্তু এখানে আসে, তারা এসে কিন্তু এখানে দেখে যায়। যেমন ধরেন আপনার অনেক কোম্পানি, যেমন কোকাকোলা একসময় বাংলাদেশে হয়তো ছিল না, তারা এজেন্সি দিয়ে চালাতো। আমরা একসময় যখন ইনভাইট করলাম ওদেরকে, ওরা হয়তো এমচেম ইন্ডিয়াতে ছিল, এমচেম ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওরা আসলো, তারা দেখলো বাংলাদেশের বিভিন্ন মানে ফিজিবিলিটি স্টাডি করলো, ফলে তারা আজকে বাংলাদেশে এসছে।
তো এই জিনিসটা কিন্তু আমরা করি, আমরা বিভিন্ন অ্যামচ্যাম্পগুলোকে ইনভাইট করি, বা আমরা যখন কোনো ফোরামে যাই, যেমন ধরুন আমাদের এশিয়া প্যাসিফিক অ্যামচ্যামের ফোরাম হয় সিঙ্গাপুরে বা হংকংয়ে বা সাংহাইতে, তখন কিন্তু আমরা চেষ্টা করি যে ওই ইনভেস্টাররা কিন্তু তখন ওখানে থাকে, বড় বড় কোম্পানিগুলোর রিপ্রেজেন্টেটিভরাই কিন্তু ইনভেস্টার, তারা কিন্তু সেখানে থাকে, তাদেরকে আমরা চেষ্টা করি বোঝাবার বা বাংলাদেশে আনার। এইভাবে কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা কিভাবে আরও নতুন নতুন ইনভেস্টার নিয়ে আসতে পারি। যেমন প্রক্টর অ্যান্ড গ্যাম্বলার অনেক বড় কোম্পানি, তারা কিন্তু বাংলাদেশে এজেন্সি দিয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে রিকোয়েস্ট করছি যে বাংলাদেশে যেহেতু ইকোনমিক জোন হয়েছে, যে তোমরা তোমাদের প্রোডাকশন এখানে কিছু শিফট করতে পারো, এটা দেখো। তো এগুলো আমরা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এগুলো করতে থাকি। তারপরে আমাদের ওয়াশিংটন ডোনাক বলে একটা অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু বড় বড় আমেরিকান কোম্পানিগুলো থাকে, তাদের প্রতিনিধিরা থাকে, আমাদের এখান থেকে আমরা যাই, আমাদের বিজনেস পিপুলরা যায়। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমরা যে তাদের সাথে আলোচনা করি, আমরাও চেষ্টা করি যে তাদেরকে কিভাবে মোটিভেট করে বাংলাদেশে আনা যায়। তো এই প্রচেষ্টাগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু আমরা অনবরত করে যাই। এর বাইরে আমাদের জার্নাল বের করি আমরা একটা, সেই জার্নালেও কিন্তু আমরা অনেক সময় মানে অনেক কিছু থাকে যেটা দেখে হয়তো তারা আকর্ষণ পেতে পারে, বাংলাদেশ সম্বন্ধে আকর্ষিত হতে পারে। তো এই জিনিসগুলো আমরা করে যাচ্ছি। আরেকটা বিষয় যেটা আপনারা এবার রাইটলি ফাউন্ড আউট, সেটা হচ্ছে যে ভিসা জটিলতা। বাংলাদেশ যাদের সাথে এই মুহূর্তে ট্রেড করছে খুব ভালো মতো, তাদের সাথে বাংলাদেশের এই ভিসা জটিলতাগুলো কিন্তু অনেকাংশে সমাধান হয়ে গেছে। তারাও কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, আমাদের দেশ থেকে কূটনৈতিক উদ্যোগ এসেছে, কিন্তু ইউএসের সাথে এই ভিসা প্রসেসটা না বোঝার বা না বোঝার, দেয়ার বা না দেয়ার, এই ডিবেটটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। যদি ইনভেস্টররা ওখান থেকে আসতে চায় বা বাংলাদেশের পটেনশিয়াল বিজনেসের পার্সপেক্টিভ দেখার জন্য কেউ এখান থেকে যদি যেতে চায়, স্টুডেন্টরা পড়াশোনা করতে যেতে চায়, অনেক জটিল প্রসেসের ভেতর দিয়ে তাদেরকে যেতে হয়। এটা সহজ করার জন্য কি আপনাদের কথা বলা উচিত না, বা কোনো কূটনৈতিক উদ্যোগকে আসতে পারে? এটা আমাদের সাইড থেকে যেটুকু করার আমরা কিন্তু করছি। এই কারণেই কিন্তু আমরা ইউএস ভিসা সেকশনকে অনুরোধ করেছি এই সেমিনারটা করার জন্য। তারা রাজি হয়েছে, তারা এটা করছে। এর বাইরে যেটা হতে পারে সেটা আমি বললাম যে আমাদের যেহেতু এটা বায়োলেট্রাল ব্যাপার, সেহেতু কিন্তু এটা বায়োলেট্রাল মানে ডিসকাশন হতেই পারে। যেমন ধরেন আমাদের দেশের পাসপোর্ট কিন্তু 5 বছরের, এটা যদি 10 বছরের হয়ে যায়, তখন কিন্তু আপনার এই 5 বছরের যা ইউএস ভিসা যেটা দেয়, এটা কিন্তু 10 বছর হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বায়োলেট্রাল এগ্রিমেন্টের মাধ্যমে বা বায়োলেট্রাল নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু হতেই পারে, এবং এটার জন্য কিন্তু আমাদের অলরেডি একটা ফ্রেম ওয়ার্ক তৈরি হয়ে গেছে, আমাদের কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, যেটা টিকফা। এই প্ল্যাটফর্মে কিন্তু অনেক ধরনের আলোচনা কিন্তু আসতে পারে। কদিন আগে আপনি দেখেছেন যে আমাদের অনেকটা অনুষ্ঠানে আমাদের ফরেন মিনিস্টার সাহেব উনি একটা ভালো প্রপোজাল দিয়েছেন। সেটা উনি বলেছেন যে আমরা তো আমেরিকা থেকে কটন ইম্পোর্ট করছি, তো যেই কটনগুলো আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করছি, এই কটনগুলো দিয়ে যখন আমরা কোনো পণ্য উৎপাদন করবো, সেটা যদি আমরা এখন এক্সপোর্ট করব, তখন এটার জন্য আমরা কিছু ডিউটি বেনিফিট আমরা চাইতে পারি কিনা। অবশ্যই আমরা চাইতে পারি, এবং এটা চাইতে পাওয়ার জন্যই কিন্তু এই ফোরামটা। তো এই ফোরামে যদি এটা তোলা হয়, আমার মনে হয় যে কিছু না কিছু বেনিফিট তো আমরা পাবোই। এটা উইনের একটা সিচুয়েশন তৈরি হবে কিন্তু। অর্থাৎ স্পেসিফিক ইস্যুগুলোকে ধরে ধরে আপনারা কাজ করতে চান। আরেকটি বিষয়টা আমার কৌতূহল হচ্ছে, আমি জানি না এই সুযোগ এখনো তৈরি হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরটাই জানতে চাই, যে বাংলাদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে বিনিয়োগ করার সক্ষমতা তৈরি হয়েছে কিনা বা সুযোগ আছে কিনা? এখানটায় কিন্তু আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট। আপনি জানেন বোধহয় যে এখন কিন্তু বাঙালিরা, যে আপনি তো অত দূরে কেন, মায়ানমারেই তো আপনার বাংলাদেশের অনেক ইনভেস্টমেন্ট করতে পারতো, ভিয়েতনামেও তো করতে পারতো, কিছু কিছু করেছে, কিন্তু ঠিক লিগাল ওয়েতে যাওয়াটা কিন্তু খুবই কমপ্লিকেটেড ব্যাপার। বাংলাদেশে কিন্তু আমাদের যে লিগাল ইনফ্রাস্ট্রাকচার আছে, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। একটা বিজনেসকে কিন্তু এতগুলো অর্গানাইজেশন বা এতগুলো এজেন্সি কন্ট্রোল করে যে এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কিন্তু। বাট আপনাদের আগ্রহ আছে? আমার মনে হয় বাংলাদেশি বিজনেসম্যানদের ডেফিনেটলি আগ্রহ আছে, কার না থাকে। আপনি যদি ধরেন আজকে বিদেশে যে আপনি যদি ইনভেস্ট করে টাকা আর্ন করে বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারেন, এই টাকাটা যদি আবার নিয়ে যেতে পারেন, হ্যাঁ, এই যে মানির যে ফ্লোটা, এটাকে যদি আপনি মানে ওপেন করতে পারেন, তাহলে তো লোকে আগ্রহ করবেই। কিন্তু বাংলাদেশে কিন্তু টাকা পাঠানো কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু একটা। হয়রাস আমার নেবারিং কান্ট্রিগুলো কিন্তু তাদের এই অনেক বেশি ফ্লেক্সিবল। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বিদেশে যে ইনভেস্ট করছে, তা আমরা কিন্তু পারছি না। সুতরাং আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আমাদের আসলে এই আইনগুলোকে কিন্তু আমাদের যুগ উপযোগী করতে হবে, আপডেটেড করতে হবে। এগুলো নিয়ে গবেষণা দরকার আছে। আপনি হয়তো মনে করছেন যে টাকা বেরিয়ে যাবে, টাকা তো এখনও শুনছি আমরা অনেক টাকা বেরিয়ে যাচ্ছে।
তা আমি জানি না কীভাবে বেরোচ্ছে। এর থেকে যদি আমরা লিগালাইজ করে দিতে একটা ওয়ে বের করতে পারি, আমরা যদি আইনের মাধ্যমে যদি এটা যায়, আইনগতভাবে যেটা যায়, যদি কেউ জানে যে আমি কত টাকা ইনভেস্ট করছি এবং একটা নির্দিষ্ট যদি সেভাবে রেগুলেশন থাকে এবং এটা রেগুলেটরি বডি যদি সেটাকে মনিটর করে, আমরা ওখানে কি প্রফিট করছি আবার ডিভিডেন্ড হিসেবে যদি নিয়ে আসতে পারি, এটা যদি প্রসেস তৈরি করে ফেলে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটা তো কোনো মানে কোনো অসম্ভব কিছু না, এটা সম্ভব কিছু। তো এইখানটাতে কিন্তু আসলে আমাদের অনেক কাজ করতে হবে। নতুন একটু আপনার জন্য 10টা প্রশ্ন পাঠিয়েছে, আমি সেগুলো আপনাকে এখন করব। প্রথম প্রশ্ন, আপনার পছন্দের দেশি ব্র্যান্ড কি আর পছন্দের আমেরিকান ব্র্যান্ড কি? অ্যাপেক্সের জুতা দেশি ব্র্যান্ড, আর আমেরিকান ব্র্যান্ড স্টারবাক কফি। নিঃসন্দেহে আমারও খুব পছন্দ এটা। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনাময় খাত কোনটি আগামীতে? এখনো পর্যন্ত কিন্তু এনার্জিতে সম্ভাবনা রয়ে গেছে। এরপরেও আপনার সম্ভাবনাময় খাত হচ্ছে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারে প্লাস আইসিটিতে, এই দুটো কিন্তু বড় সম্ভাবনাময় খাত আছে। এর বাইরে যদি আপনি বলেন আরেকটা খাত, আমি বলবো সেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার এবং এডুকেশন রিসার্চ। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটি চ্যালেঞ্জের কথা যদি বলি। আমি বলবো যে আইপিআর একটা বড় চ্যালেঞ্জ এখন, কারণ আইপিআর এর ইমপ্লিমেন্টেশন না হতে কিন্তু আমরা আপনার আইসিটি ইনভেস্টমেন্ট কিন্তু ঠিকভাবে হচ্ছে না। এই চ্যালেঞ্জটা সমাধান করা দরকার আপনি মনে করেন। 4 নম্বর, বস হিসেবে, আপনি তো বস, কর্পোরেট কালচারের কোন চ্যালেঞ্জটা আপনাকে সবচেয়ে বেশি ফেস করতে হয়? ইউনিভার্সিটিগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারা যে আপনার মেধা তৈরি করছে, এই মেধাগুলোকে ঠিক প্র্যাকটিক্যালভাবে তৈরি করছে না। তারা ধরেন একটা কর্পোরেটে এসে তারা যেভাবে বিহেভ করবে ঠিক তাদেরকে সেইভাবে তাদেরকে তৈরি করে দিচ্ছে না। ফলে যখন আমরা হায়ার করি, হায়ারিংয়ের পরে দেখা যায় যে আমাদেরকে ওই এমটি প্রোগ্রামে যেতে হয়, অথবা আমাদেরকে ইন্টার্নশিপে আপনার রাখতে হয়, ডেভেলপ করতে হয়। এইখানটা একটা বড় চ্যালেঞ্জ আছে আর কি। আপনি তো নতুন কর্মীদেরকে রিক্রুট করতে হয় আপনার বিভিন্ন সময়, যখন রিক্রুট করেন তার আগে আপনি কোন দিকটা সবার আগে যাচাই করেন একজন অ্যাটিটিউড? আমরা হায়ার করি অ্যাটিটিউড দেখে, এবং আমরা স্কিল আমরা ডেভেলপ করে নিই। কারণ একটা লোকের যদি অ্যাটিটিউড যদি পজিটিভ না থাকে, তাকে কিন্তু আপনি ঠিকভাবে ডেভেলপ করতে পারবেন না। এই নতুনদেরকে যখন কোনো কাজের জন্য মোটিভেট করতে হয়, ইয়াংদের কথাই বলছি, আপনি যখন দেখছেন যে কোনো একটি কাজ তাদেরকে আপনি দিচ্ছেন, তারা কাজটি করতে চাচ্ছে না, তাদেরকে আপনি কিভাবে মোটিভেট করেন? আমি নিজে তাদের সাথে মানে কাজ করি, তাদের সাথে যে আমি তার ডেস্কে যে কাজ করি অথবা তাকে নিয়ে একসাথে কাজ করি, তার সাথে যদি আপনি নিজে যদি যুক্ত হন কাজে, তখন সে কিন্তু স্পিড পায় এবং সে কাজ করে। এবং ম্যানেজারদেরকে বলি, তোমরা যাও তার সাথে কাজ করো, একসাথে কাজ করো, টিম ওয়ার্ক করো। বিজনেসে গ্রেট আইডিয়া কিভাবে পাওয়া যায়? রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতে হয়, ঘুমানোর আগে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে আরও ভালো চিন্তা করতে হয়। সবসময় কিন্তু আপনাকে ব্রেন স্টর্মিং করতে হয়। আপনি যদি ব্রেন স্টর্মিং না করেন তাহলে কিন্তু আইডিয়া পাবেন না। ওকে, তাহলে রাতের ঘুম কিন্তু হারাম হয়ে যেতে পারে। অনেক সময় হয়, কিন্তু তাও করতে হয়। অষ্টম প্রশ্ন, জীবনে কোন কাজ না করার আক্ষেপ আপনার এখনো আছে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারলাম না। ম্যানুফ্যাকচারিং যাওয়ার ইচ্ছা ছিল, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করব। অনেক আগে আমি যখন ফিলিপসে কাজ করতাম, তখন আমার ইচ্ছা ছিল, তখন বাংলাদেশের টিউবলাইট এত পপুলারিটি পায়নি, একটা টিউব ফ্যাক্টরি করব। তখন অনেক ব্যাংকে ট্যাঙ্কে গেছি, কিন্তু কেউ আমাকে সাপোর্ট দেয়নি। সাপোর্ট দিলে হয়তো আমি ল্যাম্প ইন্ডাস্ট্রি করতাম। আপনার ছুটি কাটানোর প্রিয় জায়গা কোনটি? আমি থাইল্যান্ডের কোনো জায়গা প্রিফার করি, কাছাকাছি কিন্তু খুব ভালো ভালো জায়গা আছে। আপনাকে মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস অথবা হচ্ছে বিল গেটস, এই তিনজনের একজনকে ডিনারে নিয়ে যাওয়ার প্রপোজাল দেওয়া হলো বা সুযোগ দেওয়া হলো, আপনি কাকে নিয়ে যাবেন এবং তার সাথে আপনি কি নিয়ে আলোচনা করবেন? আমি বিল গেটসকে নিয়ে যাব। কি নিয়ে আলোচনা করবেন? বিল গেটসকে নিয়ে এখন আসলে আপনি দেখছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাই না? তো বিল গেটস কিন্তু আপনি জানেন বোধহয়, সে কিন্তু তার নিজের স্বশিক্ষিত কিন্তু বেশি, সে যতটুকু না সে মানে আপনার ইনস্টিটিউশনাল এডুকেশন নিয়েছে, তার থেকে বেশি কিন্তু সে নিজে শিখেছে। তার সাথে আমি এই জিনিসটাই আলাপ করব যে সে কিভাবে নিজেকে এভাবে মোটিভেট করেছিল এরকম একটা বড় কাজ করার জন্য। নিঃসন্দেহে আশা করি যারা আপনার সম্বন্ধে জানতে চেয়েছে তারা আপনার কাছে এই 10টা প্রশ্নের মাধ্যমে আপনার সম্পর্কে তারা জানতে পেরেছে। আমি একটু তাদের প্রসঙ্গে আলোচনাটা নিয়ে যেতে চাই। এই নতুনরা যারা এখন আপনাদের সাথে কাজ করছে, সেটা ম্যানেজার লেভেলে হতে পারে, যারা এক্সিকিউটিভ হিসেবে এখন শুরু করছে, আরেকটা হচ্ছে যারা স্কিলড এখন আমাদের ওয়ার্কফোর্স আছে, লেবাররা আছে, কর্মীরা আছে। ইউএস ইনভেস্টমেন্ট আনার কথা যেহেতু আমরা বলছি,
এই ইনভেস্টমেন্ট আনার আগে তাদেরকে আসলে আরো প্রস্তুত করার জায়গা আছে কিনা? আপনি বলছিলেন যে কর্পোরেট কালচারে আপনাকে বস হিসেবে তাদেরকে সামলাতে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। আপনার এক্সপেরিয়েন্স কি এখন পর্যন্ত? সবাই কিন্তু এখন দেখবেন বিবিএ এমবিএ পড়তে চায়, অথচ আমাদের দেশে কিন্তু এই যে হেলথ সেক্টরে কিন্তু প্রচুর কিন্তু আমাদের হেলথ ওয়ার্কার লাগবে। এখানে কিন্তু বড় কিন্তু ফার্মাসিউটিক্যাল মার্কেট তৈরি হচ্ছে। এটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রাপ্ত লোকজন লাগবে। সেই জায়গাটা কিন্তু আমরা যাচ্ছি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের দেশে এসে গেছে। এখানেও কিন্তু আপনার সবাই কিন্তু আপনার যে ব্রেন স্টর্মিং করে নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে তা না, কাউকে কিন্তু কাজও করতে হবে। কাজ করতে গেলে কিন্তু আপনাকে এই ভোকেশনাল ট্রেনিং নিতে হবে। সেখানটা কিন্তু আমরা পিছিয়ে আছি। তো আমার মনে হয় যে আমাদের আসলে ভোকেশনাল ইনস্টিটিউট আরও বেশি 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 করে করা দরকার। এবং সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেটা করতে পারে সেটা তাদের রিসার্চের পাশাপাশি আগে আইবিএতে দিত, এখনও দু একটা করে তারা তারা আপনার যে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্কিল তৈরি করে। আপনার আমাদের আগে ছিল বিএমইডিসি, এখন ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার হয়েছে। এইগুলোতে কিন্তু আরও আপনার যারা মানে ম্যানেজার লেভেলে ঢুকেছে বা বা এন্ট্রি লেভেলে ম্যানেজমেন্টে ঢুকেছে, তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোর্স চালু করা যেতে পারে। এটা করলে হবে কি, আমাদের দেশে কিন্তু এই যে মিড লেভেল ম্যানেজার বা সিনিয়র লেভেল ম্যানেজারের গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রে যারা বিভিন্ন সময় পড়াশোনা করতে যাচ্ছে, আমাদের দেশ থেকে অনেকে যাচ্ছেন, তারা একটা বড় অংশ কিন্তু থেকে যাচ্ছে, তারা ওখানে চাকরি পেয়ে যাচ্ছে বা ওখানে ফার্দার এডুকেশনের জন্য তারা থেকে যাচ্ছে, অনেকে সিটিজেনশিপ পেয়ে যাচ্ছে। কিন্তু ওই নলেজটা বাংলাদেশে এসে কাজে লাগানোর, অর্থাৎ মার্কিনীদের পড়াশোনার যে উন্নত মানটা, সেটা বাংলাদেশে কাজে লাগানোর কোনো সুযোগ আসলে তৈরি করে দেওয়া যায় কিনা, আরো বড় পরিসরে অ্যামচ্যাম কোনো উদ্যোগ নিবে কিনা আগামীতে? তারা যদি দেখে যে বাংলাদেশে এসে আমি আমি ইউএসএতে যে লাইফটা পাচ্ছি সেই লাইফটা আমি বাংলাদেশে পাবো, আমার যদি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার আমি যদি ঠিক করতে পারি, হ্যাঁ, তাহলে পরে কিন্তু যারা বাইরে পড়তে তারা কিন্তু ফেরত আসবে। এখানে কিন্তু আপনি দেখেন একসময় বাংলাদেশে কিন্তু মফস্বলে যেগুলো আপনার জেলে স্কুল ছিল বা কলেজ ছিল, সেগুলো কিন্তু খুব রমরমা ছিল। সেখান থেকে ছাত্ররা কিন্তু এসে বুয়েটে ভর্তি হতে পারতো বা মেডিকেলে ভর্তি হতে পারতো। এখন কিন্তু পারছে না। এটা না পারার কারণটা হচ্ছে কি জানেন, সেখানে কিন্তু কোয়ালিটি কিন্তু ডিটোরেট করেছে। এই জায়গাটা কিন্তু আমাদের কাজ করা দরকার। আমাদের যে মফস্বলগুলো আছে এখানে কিন্তু আমাদের আপনার সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু দুর্বল। সিমিলারলি কিন্তু আপনি যদি অন্য অন্য দেশের সাথে তুলনা করেন, আমাদের ঢাকার কিন্তু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু দুর্বল। এখানে কিন্তু আমরা ইউএস ইনভেস্টমেন্ট কিন্তু আনতে পারি। আমি যদি ভালো একটা মানের হাসপাতাল বাংলাদেশে করি, তাহলে কিন্তু এখান থেকে কেউ সিঙ্গাপুরের ট্রিটমেন্টে যাবে না। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আমাদের কাজ করার আছে। আমরা যদি বড় বড় ভালো ইউনিভার্সিটিগুলোর সাথে অ্যাফিলিয়েশন করে যদি বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটি তৈরি করতে পারি, যে ইউনিভার্সিটিগুলো আপনার ভালো প্রোডাক্ট তৈরি করবে, হ্যাঁ, এমআইটির মতো, হ্যাঁ, থাইল্যান্ড করে ফেলেছে, ইন্ডিয়া করে ফেলেছে, তারপরে কিন্তু বাংলাদেশেও কিন্তু কার দরকার আছে আপনার বিদেশে পড়তে যাওয়া, তারা তো বাংলাদেশেই পড়বে। এবং এখানে কিন্তু আমাদের এই যে ইকোনমিক জোনগুলো হচ্ছে, এখানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আসবে বলে আমরা আশা করছি। আমরা ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন প্রচুর টাকা খরচা করেছে। এগুলো হয়তো আগামী 5 বছরের মধ্যে এগুলো আমরা ফল পাবো। তো সুতরাং সম্ভাবনা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এই সম্ভাবনাগুলোকে যাতে আমরা কাজে লাগাতে পারি, সেগুলোর জন্য কিন্তু আমাদের হিউম্যান রিসোর্সের দরকার আছে। সুতরাং আমাদের যারা নতুন প্রজন্ম, তাদেরকে আমি বলবো যে তোমরাও তৈরি হও, তোমরাও এগিয়ে আসো। সেই সাথে আমাদের যারা শিক্ষক সমাজ আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের পড়াশোনার ধরনটাকে চেঞ্জ করেন। আপনারা ওই ট্রেডিশনাল ওয়েতে না পড়িয়ে আপনারা একটু দেখেন যে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে পড়াচ্ছে, আপনারা একটু গবেষণা করেন। এবং আমি আরও যেটা বললাম যে ভোকেশনাল ইনস্টিটিউট এবং আমাদের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলোর দিকেও কিন্তু আমাদের একটু ফোকাস দিতে হবে। তাহলে দেখবেন যে আমাদের ইয়াং জেনারেশনটা সত্যি এরা অনেক সম্ভাবনাময়, তারাই কিন্তু আর বিদেশে থাকবে না, তারা এখানেই অনেক বেশি ইনকাম করবে, তারা বাংলাদেশেই কিন্তু থাকতে চাইবে। শেষ প্রশ্ন করতে চাই, আমাদের সাথে বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্পর্ক, সেই সম্পর্ককে আপনি আগামী 10 বছর পরে কোথায় দেখেন? আমি মনে করি এটা 3 গুণ বা 4 গুণ হয়ে গেলে আমি আশ্চর্য হব না, বা 5 গুণও হয়ে যেতে পারে। সেরকম সম্ভাবনা কিন্তু আমাদের আছে। কারণ আমরা যখন এই ট্রেড শো শুরু করি তখন কিন্তু আমরা $1 বিলিয়ন ব্যবসা করতাম ইউএসের সাথে। আজকে আমরা $9 বিলিয়ন ব্যবসা করছি। সুতরাং এটা কিন্তু বাড়ে কিন্তু জিওমেট্রিক্যাল রেশিওতে। সুতরাং অপরচুনিটি কিন্তু আমাদের রয়ে গেছে। আমাদের আরএমজিতেও কিন্তু এখন অপরচুনিটি আছে। আপনি দেখেন বাংলাদেশ থেকে আমি যেটা বললাম যে আমরা 3rd লার্জেস্ট সাপ্লায়ার ইউএসের জন্য, কিন্তু আমাদের গ্যাপটা কিন্তু অনেক বড়। 2nd লার্জেস্ট যে তারা 13 বিলিয়ন, আমরা কিন্তু 7 বিলিয়ন। আপনার আমাদের কিন্তু আমেরিকা কিন্তু গত বছর
$4+ বিলিয়ন আপনার কিন্তু কটন সোয়েটার ইম্পোর্ট করেছে। বাংলাদেশ সেখানে কিন্তু এখন $1 মিলিয়ন সাপ্লাই করেছে। সিমিলারলি কিন্তু কটন টি শার্ট কিন্তু ওরা $3 বিলিয়নের উপরে কিনেছে গত বছর, সোর্স করেছে। সেখানে কিন্তু বাংলাদেশ এখানে $1 মিলিয়ন আছে। এটা কিন্তু এই দুটো কিন্তু খুবই ইজি প্রোডাক্ট যেটা বাংলাদেশ বানাতে পারে, এবং এটার জন্য কিন্তু আমাদের জিএসপি টিএসপি কিছুই লাগবে না। সুতরাং এইগুলোর জন্য আসলে আমাদের আরেকটু বেশি আমাদেরকে ব্র্যান্ডিং করতে হবে, যেখানেও কিন্তু আমরা দুর্বল। এই ব্র্যান্ডিংটা আমরা ঠিকভাবে করতে পারবো কিনা সেটার জন্য কিন্তু আমাদের সরকারি সাহায্যও লাগবে। সেখানে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি সেটাকে আরেকটু বেশি স্ট্রংলি আমাদের কাজ করতে হবে। আমি আশা করব বাংলাদেশ সরকার এদিকে নজর দেবেন এবং আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটা বাড়াবেন, এবং আমাদের দেশের জন্য যাতে আমরা আরও বেশি ইনভেস্টমেন্ট আনতে পারি, বেশি ব্যবসায়িক সুযোগ পাই, সেটার দিকে দৃষ্টি দেবেন। আমরা তেমনটি আশা করি যে আগামীতে বিনিয়োগের আর অনেক সম্ভাবনা তৈরি হবে। আজকে আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আমি দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশ যখন এখন ইকোনমিক বুম দেখছে, জিডিপির প্রবৃদ্ধির এক ধরনের রেকর্ড দেখছে এবং এই রেকর্ড ভাঙছে, বাংলাদেশের অর্থনীতিকে নেক্সট 11 বলা হচ্ছে, এশিয়ান টাইগার বলা হচ্ছে, এই ধরনের সম্ভাবনার জায়গাগুলোতে আসলে মার্কিন বিনিয়োগকে কীভাবে টেনে এনে অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও অনেক বেশি নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করা যায়, সেটি নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদেরকে নজর দেওয়ানোর চেষ্টা করেছি। এবং আমরা যেটি দেখেছি আজকে, এরশাদ আহমেদ বলেছেন যে বিভিন্ন ধরনের আইনগত জটিলতা আছে যেগুলো সমাধান করা যেতে পারে, এবং একই সাথে নলেজ বেস ইন্ডাস্ট্রি করার জন্য আমাদের যে স্কিল ম্যান পাওয়ার সেগুলো তৈরি করার জন্য আসলে কিভাবে দুটি দেশ আরও বেশি কাজ করতে পারে, এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে আসলে কিভাবে এই অবস্থানগুলোকে আরও শক্তিশালী করা যায়, সেটি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, বাংলাদেশ যদি নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে না, পুরো বিশ্বের সামনে, তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আমরা যতটা শক্তিশালী ভাবছি তার থেকে আরও অনেক বেশি সমৃদ্ধ হবে আমাদের দেশের অর্থনীতি। সেই আশা নিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। যারা এতক্ষণ এই আয়োজন দেখেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।